আসসালামু আলাইকুম। গল্পনাস চ্যানেলের পক্ষ হতে আমি নেহা আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। শুনছিলেন হুমায়ুন আহমেদের রচিত উপন্যাস চৈত্রের দ্বিতীয় দিবস। আজ পর্ব 10। ফরহাদ আসমানীদের বসার ঘরে বসে আছে। একটা কাজের মেয়ে চা দিয়ে গেছে। সেই চা অনেকক্ষণ আগে শেষ হয়েছে। তার কাছে কেউ আসছে না। কলিং বেল টেপার পর নিশা দরজা খুলে দিয়েছে। সেই বলেছে, ভেতরে এসে বসুন। তার গলা অত্যন্ত শীতল। ফরহাদ সেই শীতল গলাকে গুরুত্ব দেয়নি। যার বোন ভয়াবহ রকম অসুস্থ, তার গলায় কোনো রকম উষ্ণতা থাকার কথা না। ফরহাদ বলল, আসমানি কি বাসায়? নিশা বলল, বাসায় কখন এসেছে? গতকাল সন্ধ্যায়। আমি জানতাম না। আজ হাসপাতালে গিয়ে শুনি আপাকে নিয়ে সিঙ্গাপুর যাওয়া হবে, এই জন্যই চলে আসা। কবে যাচ্ছ সিঙ্গাপুর? এখনো ঠিক হয়নি। মামা চেষ্টা করছেন, যত তাড়াতাড়ি যাওয়া যায়। আমি আসমানির সঙ্গে একটু কথা বলবো। আপনি বসুন। ফরহাদ বসেছে। এর মধ্যে 1 ঘন্টা সময় পার হয়েছে। তার চা খাওয়া হয়েছে, খবরের কাগজ পড়া হয়েছে। টেবিলে 2টা ম্যাগাজিন ছিল, সেই ম্যাগাজিনও শেষ হয়েছে। ভেতর থেকে কেউ আসেনি। চট করে ভেতরের ঘরে ঢুকে পড়ার অধিকারও তার নেই। তাকে কেউ ডেকে না নিয়ে গেলে সে যেতে পারবে না। তাকে বাইরে গেস্টদের মতো চুপচাপ বসে থাকতে হবে। আসমানি নিশ্চয়ই তার ঘরে শুয়ে আছে। তার ঘরটা কখনো দেখা হয়নি। নিশ্চয়ই ঘরটা খুব সুন্দর করে সাজানো। আসমানি বলতো, তোমাকে আমার ঘরটা একদিন দেখাতে হবে। ঘরের মধ্যে একটা কুমারী গন্ধ আছে। যে কোনো বুদ্ধিমান লোক ঘরে পা দিয়েই বুঝবে এখানে একটা কুমারী মেয়ে বাস করে। বিবাহিতা মেয়েদের ঘর কি অন্যরকম? অবশ্যই অন্যরকম। বিয়ের পর তোমাকে নিয়ে আমি যে ঘরে থাকবো, সেই ঘরটা আমিই সাজাবো। তখন ডিফারেন্সটা বুঝবে। ফরহাদ হাসতে হাসতে বলল, আমার তো ধারণা কোনো প্রভেদ নেই। একটা হতে পারে তোমার এই ঘরে ছেলেদের কোনো কাপড় নেই, অ্যাস্ট্রে নেই। বিয়ের পরে যে ঘরে থাকবে সেখানে আমার কাপড় থাকবে, একটা অ্যাস্ট্রে থাকবে। আসমানি গম্ভীর গলায় বলেছে, তুমি এখনো ধরতে পারোনি। আমি একটা ডিফারেন্সের কথা বলছি। যেমন ধরো, কুমারী মেয়েদের দৃষ্টি থাকে ঘরের বাইরে, তারা আকাশ দেখতে পছন্দ করে। কিন্তু বিয়ের পর মেয়েদের দৃষ্টি ঘরের ভেতর কেন্দ্রীভূত থাকে। কাজেই কুমারী মেয়ের খাটের অবস্থান এমন হবে যে সে খাটে শুয়ে আকাশ দেখতে পারে, আর বিবাহিতা মেয়ের খাটটা হবে সিলিং ফ্যানের নিচে। খাটের পজিশন এমন যেন স্বামী স্ত্রী দুজনই সমান বাতাস পায়, কেউ বেশি কেউ কম তা যেন না হয়। ফরহাদ হাসতে হাসতে বলল, তুমি তুচ্ছ সব ব্যাপার নিয়ে দিনরাত ভাবো, তাই না? আমি তুচ্ছ বা জটিল কোনো বিষয় নিয়েই দিনরাত ভাবি না। তোমাকে নিয়ে দিনরাত ভাবি। আচ্ছা, এই যে আমি দিনরাত তোমাকে নিয়ে ভাবি, এই কথাটা কি তোমার বিশ্বাস হয়েছে? হ্যাঁ, হয়েছে। আসমানি তখন ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলেছে, তোমার ব্যাপারটা কিন্তু অন্যরকম। তুমি সারাক্ষণ আমার কথা ভাবো না। তুমি নানান ধরনের ঝামেলার মধ্যে বাস করে বলে ঝামেলা নিয়ে ভাবো। আমার কথা ভাবো তখনই যখন আমি তোমার সামনে থাকি। এই জন্যই তোমাকে বিয়ে করে ফেলার জন্য আমি এত ব্যস্ত। বিয়ের পর তোমাকে বাধ্য হয়ে আমার সঙ্গে অনেক বেশি সময় থাকতে হবে। তখন বাধ্য হয়ে আমার কথা ভাবতে হবে। বলো তো আমি ঠিক বললাম কিনা? ফরহাদ উত্তর দেয়নি। তবে আসমানির কথা সত্যি। এই যে সে 1 ঘন্টা আসমানিদের বসার ঘরে বসে আছে, এই 1 ঘন্টা সে শুধু আসমানির কথা ভাবেনি, তাকে অনেক কিছু ভাবতে হয়েছে। যেমন সে বেশ কিছু সময় ধরেই তার মার কথা ভাবছে। আসমানিদের ফ্ল্যাট বাড়ির দিকে রওনা হবার আগে ফরহাদ মা বাবার খোঁজ নিতে গিয়েছিল। রাহেলা বেগম ছেলেকে আড়ালে নিয়ে গিয়ে ফিসফিস করে বলেছেন, নিউ মার্কেটের থেকে খুব বড় একটা কাতল বা রুই মাছ কিনে দিতে পারবি? খুব দরকার। টাকা আমি দেব। 1000 টাকায় হবে না? 1000 টাকা দামের মাছ। খুব বড় মাছ, যেন সবার চোখে পড়ে এরকম মাছ। দরকার কি? আছে, দরকার আছে। মাছটা বিকাল 5টা-6টার দিকে আনবি। পারবি না? ফরহাদ শান্ত গলায় বলল, পারবো। কিন্তু হঠাৎ 1000 টাকা দামের মাছের দরকার পড়লো কেন? জামাইয়ের বাড়িতে পড়ে আছি, খরচ টরচ না করলে মান থাকে না। মান রক্ষার জন্য 1000 টাকা দামের মাছ কতদিন কিনবে? তোর সঙ্গে তর্কের স্কুল খুলবো না।
তোকে যা করতে বলেছি কর। বিকেলে আমি একটা প্রাইভেট টিউশনি করি। মাছটা এখন দিয়ে যাই মা। এখন কিনলে এরা মাছটা কেটে রেঁধে ফেলবে। বড় মাছ কেটে ফেললে তারা সৌন্দর্য কি? জামাই দেখতে পাবে না। সে অফিসে, সে বাসায় ফিরে সন্ধ্যায়। রাহেলা মাছের জন্য 1000 টাকা দিলেন। গলা নামিয়ে বললেন, যদি কিছু বেশি লাগে তুই দিয়ে দিস। ফরহাদের মন সামান্য খারাপ হয়েছে। তার মা জামাইয়ের বাড়িতে তার সম্মান নিয়ে ব্যস্ত, অন্য কিছুই এখন তার চোখে পড়ছে না। একবার অন্তত বলতে পারতেন, তোর কি হয়েছে বলতো, তোর চোখের নিচে কালি কেন? কিংবা জিজ্ঞেস করতে পারতেন, আসমানি মেয়েটা কেমন আছে, ওকে একবার দেখতে যাব, তুই আমাকে নিয়ে যেত। খুবই আশ্চর্যের ব্যাপার, আসমানি সম্পর্কে কারোর কোনো আগ্রহ নেই। তার বাবা এখন পর্যন্ত আসমানির কথা কিছু জিজ্ঞেস করেনি। আসমানি যদি টবে লাগানো কোনো জাপানি ফুলের গাছ হতো, তার বাবা নিশ্চয়ই প্রতিদিন তাকে দেখতে যেতেন। ফরহাদ ঘড়ি দেখল, 1.5 ঘন্টার মতো হয়েছে। সে বসে আছে। এদের সমস্যাটা কি? এরা তাকে বসিয়ে রেখেছে কেন? আসমানির মামা বসার ঘরে ঢুকলেন। ফরহাদ উঠে দাঁড়ালো। কামরুল ইসলাম সাহেবকে দেখে মনে হচ্ছে তিনি সারা রাত ঘুমননি। চোখের নিচে কালি, ঠোঁট শুকিয়ে আছে। তিনি যে দাঁড়িয়ে আছেন সেই দাঁড়িয়ে থাকার ভঙ্গিটাও অস্বাভাবিক, কেমন যেন কুঁজো হয়ে আছেন। তাকে খুবই ক্লান্ত লাগছে। ফরহাদ কেমন আছো? জি ভালো। কামরুল ইসলাম সাহেব নিজেও বসলেন না, ফরহাদকেও বসতে বললেন না। কুঁজো হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েই কথা বলতে লাগলেন। অনেকক্ষণ অপেক্ষা করেছো, সরি। চা দিয়েছে? জি। আসমানির শরীরটা বেশ খারাপ করেছে। এত দ্রুত এতটা খারাপ করার কথা না। আমার মনে হয় মন বিকল হয়ে গেছে। মন বিকল হলে এরকম হয়। ভয়াবহ বিপদের সামনে দাঁড়ালে সাধারণ চিন্তা শক্তি নষ্ট হয়ে যায়। ফরহাদ বলল, মামা আমি ওর সঙ্গে একটু কথা বলি। কামরুল ইসলাম সাহেব ক্লান্ত নিঃশ্বাস ফেলে বললেন, এইখানেই সমস্যা হয়েছে। ও তোমার সঙ্গে কথা বলতে চাচ্ছে না। এতক্ষণ তাকে বোঝাবার চেষ্টা করলাম, লাভ হয়নি। ও কি বলছে? তোমাকে তার অসুস্থ মুখ দেখাবে না, এইসব হাবিজাবি বলছে। যেহেতু সে চাচ্ছে না, আমার মনে হয় তোমার দেখা না করাই ভালো হবে। এমনিতেই সে প্রচন্ড মানসিক চাপের মধ্যে আছে। সেই চাপটা আর বাড়ানো ঠিক হবে না। আমি কি চলে যাব? হ্যাঁ চলে যাও। দেশের বাইরে যাবার আগে সে যদি তোমার সঙ্গে কথা বলতে চায়, আমি তোমাকে খবর দেব। আমি কি বিকেলে একবার আসবো? আসতে পারো, তবে আমার মনে হয় না সে তোমার সঙ্গে কথা বলবে। আসমানি ভয়ঙ্কর ধরনের জেদি মেয়ে, যা বলবে তাই। অ্যাপার্টমেন্ট হাউসে লিফট আছে। ফরহাদ নামছে সিঁড়ি দিয়ে। তার কাছে মনে হচ্ছে সে নেমেই যাচ্ছে নেমেই যাচ্ছে, সিঁড়ি শেষ হচ্ছে না। সিঁড়িতে উঠতে কষ্ট, নামতে কষ্ট না, কিন্তু এখন নামতেও কষ্ট হচ্ছে। ক্লান্তিতে শরীর ভেঙে আসছে। ইচ্ছে করছে রেলিং ধরে খানিকক্ষণ বিশ্রাম করতে। হঠাৎ করে খুব ঘুমও পাচ্ছে। মেসে ফিরে গিয়ে আরাম করে কিছুক্ষণ ঘুমোতে পারলে ভালো হতো। চিন্তা ভাবনাহীন নিশ্চিন্ত ঘুম। কতদিন হয়ে গেল সে আরাম করে ঘুমোতে পারছে না। ঘুমিয়ে পড়তে পারলে দরদাম করে মাছ কেনার কথা ভাবতে হবে না, নান্টু ভাইয়ের কথা ভাবতে হবে না, চিলড্রেন রাইমস পার্ট 2 বইটা কোথায় পাওয়া যাবে তা নিয়ে ভাবতে হবে না। ফরহাদ প্রাইভেট টিউশনি শুরু করেছে। তার ছাত্রর মা চিলড্রেন্স রাইমস পার্ট 2 বইটা নাকি কোনো দোকানে খুঁজে পাচ্ছেন না। ফরহাদের দায়িত্ব বইটার খোঁজ করা। এক বিদেশি ওষুধ কোম্পানি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ চেয়ে বিজ্ঞাপন দিয়েছে। সেখানে লেখা, বেতন ভাতা আকর্ষণীয়, ছবি এবং বায়োডাটা সহ যোগাযোগ করুন। ফরহাদের কাছে বায়োডাটা আছে, ছবি নেই। 3R সাইজের ছবি তোলাতে হবে, হাসি হাসি মুখের ছবি। কাউকে দিয়ে সুপারিশ করাতে পারলে ভালো হতো, কোনো মন্ত্রী বা এ ধরনের ক্ষমতাবান কেউ। তবে মন্ত্রীর সুপারিশে কাজ হবে না, কারণ 5000 দরখাস্ত যদি পড়ে, সেই 5000-এর মধ্যে 4000 দরখাস্তে মন্ত্রীর সুপারিশ থাকবে। বাংলাদেশের মন্ত্রীরা জোরালো সুপারিশ করতে খুব পছন্দ করেন। নতুন ধরনের কোনো সুপারিশ যদি কেউ তার জন্য করত, যেমন ধরা যাক কবি শামসুর রহমান সাহেব তার দরখাস্তের উপর গোটা গোটা অক্ষরে তাকে নিয়ে 2 লাইনের কবিতা লিখে সুপারিশ করলেন।
এই ছেলেটা ভালো এবং সৎ, তার বিষয়ে ইহাই আমার চিন্তিত অভিমত। শামসুর রহমান: বাহ, কবিতাটা তো ভালোই হয়েছে। ফরহাদ ক্লান্ত ভঙ্গিতে হাঁটছে, প্রাণপণে চেষ্টা করছে আসমানির বিষয়ে এখন আর কিছু ভাববে না, কিচ্ছু না। দিনটা কেমন মেঘলা মেঘলা। এরকম মেঘলা দিনে আসমানিকে নিয়ে বেড়াতে বের হলেই আসমানি বারবার তাকাতো আকাশের দিকে এবং বলতো, তোমার কি মনে হয় বৃষ্টি হবে? ফরহাদ বেশিরভাগ সময়ই বলতো, জানি না তো, আমার খুব টেনশন লাগছে। কেন? আকাশে ঘন কালো করে মেঘ হলেই আমার টেনশন শুরু হয়। যদি বৃষ্টি না হয়, যদি বৃষ্টি না হয়। টেনশনের কি আছে? সব মেঘে কি আর বৃষ্টি হয়? হয় না বলেই তো টেনশন। আসমানি আজ সঙ্গে থাকলে তার টেনশন হতো, কারণ আকাশে দ্রুত কালো মেঘ হচ্ছে। কালো মেঘ নিয়ে যে গানটা আছে সেটা যেন কি, মেঘ কালো, আধার কালো, আর কলঙ্ক যে কালো। ফরহাদ নিউ মার্কেটের দিকে রওনা হলো। রাইমসের বইটা কিনে মাছ কিনতে ঢুকবে। এর মধ্যে যদি ভালো মতো বৃষ্টি নামে তাহলে মাছের দাম কমে যাবে। বৃষ্টির দিনে ইলিশ মাছের দাম বাড়ে, অন্য সব মাছের দাম কমে যায়। মানুষের মন যদি এরকম হতো যে সে একসঙ্গে একটার বেশি কোনো কিছু নিয়ে ভাবতে পারে না, তাহলে চমৎকার হতো। মনটাকে সবসময় কোনো না কোনো কিছু নিয়ে ব্যস্ত রাখা যেতে পারত। কিন্তু মানুষের মন একসঙ্গে 10-12টা জিনিস নিয়ে ভাবতে পারে। ফরহাদ নিশ্চিত যে যখন মাছের বাজারে ঢুকে রুই এবং কাতল মাছের দাম কমাতে ব্যস্ত থাকবে, তখনও তার মনের একটা অংশ ভাববে আসমানির কথা। কেমন আছে আসমানি? আজ যদি বৃষ্টি নামে সে কি তার বিছানার জানালা থেকে বৃষ্টি দেখবে? রোগ যন্ত্রণায় কাতর মানুষ কি বৃষ্টি পছন্দ করে? দরজা খুলে রানী অবাক। বৃষ্টিতে ভিজে জবজবে হয়ে ফরহাদ দাঁড়িয়ে আছে। তার হাতে কানকোয় দড়ি বাঁধা বিশাল একটা কাতল মাছ। ফরহাদ বিব্রত গলায় বলল, বাড়িতে কোনো লোকজন আছে? মাছটা ভেতরে নেবে? রানী অবাক হয়ে বলল, মাছ কেন? মা বলেছেন একটা বড় মাছ কিনে তোমাদের এখানে দিয়ে যেতে। মাকে একটু খবর দেবে? উনি এখন বাড়িতে নেই, পাশের বাড়িতে মিলাদ হচ্ছে, মিলাদে গেছেন। উনি যেতে চাননি, আমার মা জোর করে নিয়ে গেছেন। তুমি মাকে বলে দিও যে মাছ দিয়ে গেছি। আপনি কি এখন চলে যাবেন? হ্যাঁ। বৃষ্টির মধ্যে কোথায় যাবেন? অবশ্যই যাবেন না, ওনারা চলে আসবেন, আমি খবর পাঠাচ্ছি। ফরহাদ শান্ত গলায় বলল, খবর পাঠাতে হবে না। আসলে আমি মার সঙ্গে দেখা করতে চাচ্ছি না। মার সঙ্গে এখন কথা বলতে ইচ্ছে করছে না। এমনিতেই মনটা খারাপ, তার সঙ্গে কথা বললে মন আরো খারাপ হয়। আমি যাই। রানী বলল, আপনি একটু বসুন, 1 মিনিট। আপনার একটা জিনিস আমার কাছে আছে, নিয়ে যান। ফরহাদ অবাক হয়ে বলল, আমার কি জিনিস? রানী নিচু গলায় বলল, আপনি আপনার স্ত্রীর জন্য বিয়ের শাড়ি কিনেছিলেন, আসমানি রঙের শাড়ি। ফরহাদ অবাক হয়ে বলল, তোমার কাছে কিভাবে গেল? রানী তার জবাব না দিয়ে চলে গেল। শাড়ির প্যাকেট হাতে ফিরে এসে বলল, আমি কিন্তু প্যাকেটটা খুলে ফেলেছিলাম, কিছু মনে করবেন না। প্যাকেটের ভেতর একটা চিঠি ছিল, চিঠিটা প্যাকেটে দিয়ে দিয়েছি। ফরহাদ তাকিয়ে আছে। মেয়েটার ভাবভঙ্গি কেমন যেন লাগছে। তার সঙ্গে কথা বলছে কিন্তু তার দিকে তাকাচ্ছে না। মেয়েটার সঙ্গে আসমানির চেহারার কোনো মিল নেই, কিন্তু তারপরেও তাকে কেন জানি আসমানির মতো দেখাচ্ছে। রানী বলল, আমি শুনেছি উনি খুব অসুস্থ। আপনি আবার যখন তাকে দেখতে যাবেন তখন অবশ্যই শাড়ি এবং চিঠি নিয়ে যাবেন। ও কারোর সঙ্গেই দেখা করতে চাচ্ছে না। আজ আমার সঙ্গে দেখা করেনি। সকালবেলা অনেকক্ষণ বসেছিলাম। এখন শাড়ি নিয়ে আবার যান। সকালে হয়তো মন খুব খারাপ ছিল। মানুষের মন খুব বেশিক্ষণ খারাপ থাকে না। আসমানির সঙ্গে মিলটা কোথায় ফরহাদ বের করতে পারছে না। গলার স্বরও অন্যরকম, কিন্তু কেন জানি মনে হচ্ছে আসমানি কথা বলছে। ফরহাদ বৃষ্টির মধ্যেই বের হয়ে গেল। রানী বারান্দায় এসে দাঁড়ালো। এই বাড়ির বারান্দা থেকে অনেক দূর দেখা যায়। মানুষটা কেমন ক্লান্ত ভঙ্গিতে বৃষ্টির ভেতর দিয়ে যাচ্ছে। দেখতে রানীর কষ্ট হচ্ছে। সে কেন জানি চোখও ফিরিয়ে নিতে পারছে না। মানুষটা যদি হঠাৎ কোনো কারণে পেছনে ফেরে তাহলে খুব লজ্জার ব্যাপার হবে।
রানীর হাত কাঁপছে। বাথরুমে ঢুকে দরজা বন্ধ করার ইচ্ছাটা আবার মাথায় চাড়া দিচ্ছে। তার রীতিমতো কান্না পাচ্ছে। তার কেন এই সমস্যা হলো? আশ্চর্য, আসমানিকে মোটেই অসুস্থ দেখাচ্ছে না। সে খাটে হেলান দিয়ে বসেছে, চুল ছাড়া। তার লম্বা চুল বিছানা স্পর্শ করেছে। আসমানির পরনের শাড়ির রং উজ্জ্বল, সবুজ জমিনে লাল ফুলের কাজ। তার অসুস্থতার একমাত্র লক্ষণ তার পায়ের উপর সাদা রঙের চাদর এবং বিছানার পাশের টেবিল ভর্তি ওষুধ। ফরহাদ বসেছে আসমানির খাটে। বৃষ্টির ভেতর এসেছে বলে আধ ভেজা। মনে হয় তার ঠান্ডাও লেগেছে। সে কয়েকবার হাঁচি দিল। আসমানি হাসি হাসি মুখে তাকিয়ে আছে। তার চোখে চাপা কৌতুক। মনে হচ্ছে এক্ষুনি সে মজার কিছু বলবে, কিন্তু আসমানি চুপ করেই আছে, কিছু বলছে না। ফরহাদ বলল, কেমন আছো? আসমানি সেই প্রশ্নের জবাব না দিয়ে বলল, সকালে তোমার সঙ্গে দেখা করিনি বলে রাগ করো না। হঠাৎ করে খুব মন খারাপ করেছিল। হঠাৎ মনে হলো, কি আশ্চর্য, সবাই থাকবে, শুধু আমি থাকবো না। এটা কেমন কথা? মন খারাপ ভাবটা কি এখন কমেছে? না, কমেনি। তবে তোমাকে দেখে খুশি হয়েছি। তোমাকে আজ অসুস্থ মনে হচ্ছে না। মনে না হলেও আমি ভয়াবহ অসুস্থ। আমার রোগটার নাম হচ্ছে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া। এই রোগের 3টা স্তর থাকে। আমি আছি 2য় স্তরে। ও। আসমানি হাসি হাসি মুখে বলল, হাসপাতালে থাকার সময় অল্প বয়সী একজন ডাক্তারের সঙ্গে আমার বেশ ভাব হয়ে গিয়েছিল। তাকে যখন বললাম অসুখটা কি আমি ভালোমতো জানতে চাই, তখন সে রাজ্যের লিটারেচার দিয়ে যেতে শুরু করলো। এই রোগ বিষয়ে আমি এখন একজন বিশেষজ্ঞ। তুমি কিছু জানতে চাইলে জিজ্ঞেস করতে পারো। আমি কিছু জানতে চাচ্ছি না। তুমি এমন গম্ভীর হয়ে আছো কেন? তোমাকে দেখে মনে হচ্ছে তোমার এএমএল হয়েছে। এএমএলটা কি? আরেক ধরনের ব্লাড ক্যান্সার, অ্যাকিউট মায়োলোজেনাস লিউকেমিয়া। মায়োলোজেনাস আবার 2 ধরনের, মায়োলোমোনোসাইটিক এবং পিওর মোনোসাইটিক। শুনতে বিরক্ত লাগছে? লাগছে। আমার ইয়াং ডাক্তার সাহেবের কাছে শুনলাম বিদেশে যাদের এ ধরনের ভয়াবহ অসুখ হয় তাদের মৃত্যুর জন্য প্রস্তুত করার ব্যবস্থা থাকে। সাইকিয়াট্রিস্টরা এসে দিনের পর দিন তাদের সঙ্গে কথা বলে, মৃত্যুর জন্য মানসিকভাবে প্রস্তুত করেন। হাস্যকর না? হাস্যকর কেন? যাদের এ ধরনের অসুখ হয় তারা মৃত্যুর জন্য আপনা থেকেই তৈরি হয়ে যায়। সাইকিয়াট্রিস্টদের দরকার রোগীর আত্মীয় স্বজনের জন্য, তার প্রিয়জনদের জন্য, যেমন তোমার জন্য দরকার হবে। তুমি এক কাজ করো, বিছানায় পা তুলে আরাম করে বসো। তুমি এমনভাবে বসেছো যে দেখে মনে হচ্ছে ভাইবা পরীক্ষা দিতে বসেছো, এবং আমি হচ্ছি ভাইবা বোর্ডের চেয়ারম্যান। ফরহাদ পা তুলে বসল। আসমানি বলল, আমি খুব শিগগিরই চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছি। কবে যাচ্ছ? কবে তা বলবো না, কারণ বললেই তুমি এয়ারপোর্টে উপস্থিত হবে। তোমাকে দেখে তখন ভয়ঙ্কর ধরনের কষ্ট হবে। তোমাকে এখানে রেখে চলে যাচ্ছি, আর হয়তো তোমার সঙ্গে দেখা হবে না। এই কষ্টটা আমার সহ্য হবে না। যখন চাকরি করতে, চাকরির প্রয়োজনে 2 দিন 3 দিনের জন্য বাইরে যেতে, তখনও সহ্য হতো না। সারা রাত ঘুমোতে পারতাম না, ফাঁকা ফাঁকা লাগতো। কাজেই আমি দেশের বাইরে যাচ্ছি তা তোমাকে জানাবো না। তুমি হঠাৎ একদিন শুনবে আমি চলে গিয়েছি। দেখবে দরজায় বিরাট তালা ঝুলছে। ফরহাদ কিছু বলল না, তাকিয়ে রইল আসমানির দিকে। আসমানির গলার স্বর কি সামান্য বদলেছে? একটু যেন অন্যরকম লাগছে। আসমানি বলল, বাবার সঙ্গে আজ তোমার দেখা হয়েছে না? হ্যাঁ। তাকে আগের চেয়ে অনেক হাসি খুশি লাগেনি? বুঝতে পারিনি। বাবা খুশি, কারণ মেয়ের চিকিৎসার জন্য তাকে ফ্ল্যাট বিক্রি করতে হচ্ছে না। আমার চিকিৎসার টাকা কে দিচ্ছেন জানো? না, আনিস সাহেব নামের এক ভদ্রলোক। তার কথা তোমাকে চিঠিতে লিখেছিলাম। ও যে মামা চার সঙ্গে আমার বিয়ে দেবেন বলে ঠিক করে রেখেছিলেন। ভাগ্যিস ওই ভদ্রলোক আমাদের বাসায় এসেছিলেন।
আমার সঙ্গে গল্প টল্প করেছিলেন। তা না করলে আমার প্রতি তার মমতা তৈরি হতো না। টাকা পয়সা দিয়ে বাবাকে সাহায্য করার জন্য এগিয়েও আসতেন না। আমি মাঝে মাঝে শুয়ে শুয়ে অদ্ভুত সব যোগাযোগের কথা ভাবি। মজার ব্যাপার কি জানো, আনিস সাহেব কিন্তু আমাকে হাসপাতালে বা বাসায় দেখতে আসেননি, অথচ উনি ঢাকাতেই আছেন। অদ্ভুত না? হ্যাঁ, অদ্ভুত। খুব পরিচিত অনেকেই আমাকে দেখতে আসেননি, যেমন কণা, আমার এত প্রিয় বান্ধবী, কিন্তু সে আসেনি। আবার কেউ কেউ এসেছে যাদের সঙ্গে অতি সামান্য পরিচয়। এমন একজনে এসেছে যাকে আমি কোনোদিন দেখিনি। সে কে? খুব সুন্দর মতো একটা মেয়ে, তোমাকে মনে হয় চেনে। মেয়েটা বিপদে পড়েছিল, তুমি তাকে বাসায় পৌঁছে দিয়েছ। এমন কারো কথা কি মনে পড়েছে? না। মেয়েটা তোমাকে চেনে কিভাবে? জানি না, জিজ্ঞেস করিনি। আমার এখন এমন সময় যাচ্ছে যেখানে কিছু জিজ্ঞেস করতে ইচ্ছে করে না। তবে আমি নিশ্চিত মেয়েটা তোমাকে খুব ভালো মতো চেনে। শুধু চেনে না, তোমাকে অসম্ভব পছন্দও করে। সে যেহেতু চেনে, তুমিও চেনো। তুমি একটু মনে করার চেষ্টা করলেই মনে পড়বে। মেয়েটার চিবুকে কাটা দাগ আছে, চোখ ছোট বড় আছে, ডান চোখটা বা চোখের চেয়ে সামান্য বড়। চট করে বোঝা যায় না, ভালো করে তাকালে বোঝা যায়। এমন করে বর্ণনা দিচ্ছ কেন? বর্ণনা দিচ্ছি যাতে তুমি মেয়েটাকে খুঁজে বের করতে পারো। নাম বলেনি? নাম বলেছে, কিন্তু নামটা তোমাকে বলবো না। মেয়েটাকে তোমার খুঁজে বের করতে হবে। তার কি কোনো দরকার আছে? হ্যাঁ, দরকার আছে। আমার অসুখটা সারবে না। আমি চাই আমি যেমন তোমাকে ভালোবেসেছি তেমন কেউ তোমাকে ভালোবাসুক। আসমানি, তুমি খুবই উদ্ভট কথা বলছো। আসমানি হাসতে হাসতে বলল, অসুখে মাথার ঠিক নেই, উদ্ভট কথা বলতেও পারি। আচ্ছা, তোমার দাদাজানের সঙ্গে তোমার খুব ভাব ছিল না? তুমি তার অনেক সেবা যত্ন করতে। রাতের বেলা দাদানাতি মিলে গুটুর গুটুর করতে, করতে না? হ্যাঁ, করতাম। এখন কি সেই দাদাজানের কথা তুমি ভাবো? ভাবো না। জীবিত মানুষরা অতি দ্রুত মৃত মানুষদের কথা ভুলে যায়। এখন তোমার আমার জন্য খুব কষ্ট হবে, কারণ আমি জীবিত। আমি মারা যাবার সঙ্গে সঙ্গে আমার প্রতি তোমার ভালোবাসা অতি দ্রুত কমতে শুরু করবে। এত দ্রুত কমবে যে তোমার নিজেরই লজ্জা লাগবে। আচ্ছা শোনো, আমি অনেকক্ষণ ধরে বকবক করছি, এখন আমার মাথা ধরে গেছে, শরীর ঝিমঝিম করছে। তুমি কি দয়া করে উঠবে? ফরহাদ উঠল না, আগের মতো বসে রইল। আসমানি বলল, তোমার হাতের শাড়িটা কি আমার জন্যে? হ্যাঁ, তোমার বিয়ের শাড়ি। বিয়ে হলে তবে না বিয়ের শাড়ি পরব। এই শাড়ি তুমি ফিরিয়ে নিয়ে যাও। যদি ভালো হয়ে দেশে ফিরি তখন শাড়ি নিয়ে এসো। খুব আগ্রহ নিয়ে শাড়ি পরব, যদিও সেই সম্ভাবনা খুবই ক্ষীণ। আসমানির চোখ বন্ধ করে বিছানায় এলিয়ে পড়ল। তার শরীর কাঁপছে, জগৎ সংসার অস্পষ্ট হয়ে আসছে। তার খুব ইচ্ছা করছে সে ফরহাদকে বলে, খবরদার, তুমি যাবে না। তুমি আমাকে জড়িয়ে ধরে আমার পাশে শুয়ে থাকবে। যার যা ইচ্ছা ভাবুক, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু তা সম্ভব না। আমরা অসম্ভবের জগতে বাস করি না। রাহেলার মন আজ বেশ ভালো। বড় মাছটা আনায় খুব কাজ হয়েছে। মাছটা শুধু যে বড় ছিল তা না, স্বাদু মাছ ছিল। জাহানারা শাশুড়ি পর্যন্ত বলেছেন, অনেকদিন পর এত ভালো মাছ খেলাম। টাটকা মাছের স্বাদই আলাদা। রাহেলা খুশি খুশি গলায় বললেন, ফরহাদকে বলবো ভালো পাঙ্গাস মাছ দিয়ে যেতে। ও মাছ চেনে। খুব সকালে আরিচা ঘাটে যাবে, ফ্রেশ মাছ কিনে নিয়ে আসবে। দেখি কাল পরশুর মধ্যে। জাহানারা শাশুড়ি বললেন, এইসব কি বলছেন বেয়ান? রোজ রোজ মাছ কিনতে হবে নাকি? রাহেলা তৃপ্তির গলায় বললেন, রোজ রোজ কি আর কিনছি নাকি? আছি আর মাত্র 2-4 দিন। সবাইকে নিয়ে পাঙ্গাস মাছ একটা না হয় খেলাম। 2-4 দিন আছেন নাকি? জি বেয়ান, মঞ্জু বাসা ঠিক করে ফেলেছে। তার বড় ভাইকে দিয়ে খবর পাঠিয়েছে।
আমি খুবই রাগ করেছি। বড় ভাইকে দিয়ে খবর পাঠাবি কেন? তুই নিজে এসে দিবি না? তুই কোথাকার তালে বল? ব্যস্ত থাকে। ওর ব্যস্ততার কথা আমাকে বলবেন না বেয়ান। যত ব্যস্ততা বাবা মার বেলায়, বন্ধু বান্ধবের বেলায় হাতে অবসর আছে? বেয়ান, আমি ঠিক করেছি ওর বিয়ে দেব। একটা মেয়ে দেখবেন তো। মেয়েটা সুন্দর হতে হবে আর ভালো বংশের। ছেলে তো আপনি দেখেছেন, শিক্ষক বাবার ছেলে। আর কিছু থাকুক না থাকুক, চরিত্র ঠিক আছে। তা তো থাকবেই। ওর বয়সী ছেলেদের তো বেয়ান দেখি, মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, আবার ফেন্সিডিল খাচ্ছে। ওদের সঙ্গে যখন আমার দুই ছেলেকে মিলাই, তখন বড় শান্তি লাগে। মনে মনে বলি, আল্লাহ পাক তোমার দরবারে হাজার শকর। বেয়ান, আপনার কথা শুনে ভালো লাগলো। মঞ্জুর একটা ঘটনা বলি বেয়ান। একদিন রিক্সা করে যাচ্ছে, রিক্সা ভাড়া 10 টাকা। আমার কাছে বলল, মা 10 টাকা আছে? আমার কাছে সব বড় নোট। আমি দিলাম 10 টাকা। ও আল্লাহ! তারপর দেখি কয়েকদিন পরপরই ওই রিক্সাওয়ালা আসে, আমাকে সালাম করার জন্য আসে। আমি ভাবলাম ব্যাপার কি। একদিন জিজ্ঞেস করলাম। রিক্সাওয়ালা বলল, স্যার ওই দিন তার দুঃখের কথা শুনে 500 টাকা বকশিশ দিয়েছেন। এখন বেয়ান, আমার কথা হলো, তুই যদি 500 টাকাই দিবি, তাহলে 10 টাকা ভাড়া দেওয়ার জন্য এত ব্যস্ত কেন? রাহেলা ছেলের গল্প আরো কিছুক্ষণ করতেন। মেয়েকে ঘরে ঢুকতে দেখে থেমে গেলেন। জাহানারা থমথমে গলায় বলল, মা একটু বাইরে এসো তো। রাহেলা শঙ্কিত গলায় বললেন, কি হয়েছে? জাহানারা বলল, কিছু হয়নি, একটু বাইরে এসো, কথা আছে। রাহেলা মেয়ের সঙ্গে বারান্দায় গেলেন। জাহানারা কাঁদো কাঁদো গলায় বলল, তোমরা কি আমার সামান্য মান সম্মানও রাখবে না? কেন, কি হয়েছে? জাহানারা চাপা গলায় বলল, মঞ্জু ভাইয়া তোমার জামাইয়ের অফিসে গিয়েছিল, তার নাকি পার্টনারের সঙ্গে কি সমস্যা হয়েছে। 2 দিনের মধ্যে 40,000 টাকা জোগাড় না করলে জেলে যাবে। টাকার জন্য তোমার জামাইয়ের অফিসে গিয়ে কান্নাকাটি করেছে। মদ খেয়ে গিয়েছিল, হুঁশ জ্ঞান নেই, জামাইয়ের পায়ে ধরতে যায়। রাহেলা কাঁদো কাঁদো গলায় বলল, জামাই কি টাকা দিয়েছে? তোমার জামাই তো হাজি মোহাম্মদ মহাসিন না, কেউ টাকা চাইবে আর টাকা বের করে দিয়ে দেবে। সে খুবই বিরক্ত হয়েছে এবং আমার উপর রাগ করেছে। তোর উপর রাগ করার কি আছে? তুই তো আর টাকা চাসনি। আমার বাপ ভাই তো চেয়েছে, পায়ে ধরে চেয়েছে। একবার চেয়েও তো কেউ চুপ করবে না, চাইতেই থাকবে। আমাকে এইসব বলছিস কেন? আমি কি করব? তুমি চারিদিক যে উল্টাপাল্টা গল্প করছো, এগুলি বন্ধ করো। মঞ্জু ভাইয়ের কাছে খবর পাঠাবে, সে যেন তোমার জামাইয়ের অফিসে ভুলেও না যায়, আর এখানেও যেন না আসে। ও কোথায় থাকে তাই তো জানি না। জাহানারা কেঁদে ফেলে বলল, তুমি একটা কাজ করো মা, বাবাকে নিয়ে অন্য কোথাও চলে যাও। তোমাদের জন্য আমার মাথা কাটা যাবে। বাবা কি করেছে তুমি জানো? দারোয়ানের কাছ থেকে 100 টাকা ধার করেছে। রাহেলা বললেন, আমরা যাব কোথায়? জানি না কোথায় যাবে, আমার অসহ্য লাগছে মা, মরে যেতে ইচ্ছে করছে। জাহানারা খুবই কান্নাকাটি করলেও রাহেলা স্বাভাবিক রইলেন। অন্যদিনের মতোই তাকে হাসি খুশি মনে হলো। আজ বৃহস্পতিবার, রাতে আক্তারি বেগম এলেন। রাহেলা মাথায় ঘোমটা দিয়ে খুবই আগ্রহের সঙ্গে ধর্মের কথা শুনতে গেলেন, যেন আজ কোনো ঘটনাই ঘটেনি। আজকের আলোচনার বিষয় আসর রাতের গুরুত্ব। শেষ হলো আজকের পর্ব। শুনছিলেন হুমায়ুন আহমেদের রচিত উপন্যাস চৈত্রের 2য় দিবস। আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে, তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। যারা গল্পনাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন। এতে করে আমি কোনো নতুন গল্প আপলোড করলেই আপনারা তার নোটিফিকেশন পাবেন। সকলে সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন, এই কামনায় আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি।